আসসালামু আলাইকুম, আমি মাসারুল ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের প্রত্যেকটি লিসেনারকে জানাই সাদর আমন্ত্রণ। বরাবরের মতোই আমরা চলে আসলাম আমাদের নতুন একটি এপিসোড নিয়ে। আজকে বৃহস্পতিবার রাত 11:59 আমাদের এখন যে এপিসোড প্রচার হচ্ছে সেটা আমাদের নর্মাল এপিসোড, যেখানে আমরা ভৌতিক ঘটনা শেয়ার করে থাকি, যেগুলো আপনারা আমাদের পাঠান। এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন আমাদের যে আমরা যেসব ঘটনা শোনাই তা 100% সত্যি কিনা। ভাই, 100% সত্যির নিশ্চয়তা আমি নিজের থেকে দিতে পারছি না, বা আমি অন্তত আপনাদের দিতে পারবো না, কারণ আমাদের সেই ফ্যাসিলিটিস নেই যে এই ঘটনাটিকে ভেরিফাই করা। তাই আমাদের কাছে যে এই ঘটনাটি বিশ্বাসযোগ্য মনে হয়, আমরা যেটা মনে করি যে আমাদের লিসেনারদের শোনানো যায়, সেই সব ঘটনাই আমরা আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আমরা প্রত্যেক সপ্তাহের সোমবার দিন রাত 11:59 আরেকটি এপিসোড নিয়ে আসছি। এই এপিসোডটি হচ্ছে অডিও বুক ইন বাংলা, অর্থাৎ রহস্য, ভৌতিক এই ধরনের যেসব উপন্যাস আছে বা গল্প আছে সেসব আমরা এই এপিসোডে আপনাদের শোনাবো। হয়তো এরকম অনেক এপিসোডই থাকবে যে এপিসোডের ঘটনা বা বই বা লেখা আমাদের লিসেনাররা আগে পড়েছেন, তাদের জন্য হয়তো এটা হবে তাদের স্মৃতিচারণ স্বরূপ। এবং আশা করি নতুন যারা প্রথমবারের মতো এই ধরনের ঘটনা শুনছেন বা এই ঘটনা শুনছেন, তাদের জন্য খুবই আনন্দময় একটা অভিজ্ঞতা হবে। তাই আমরা আশা করব আপনারা যেরকম ভালোবাসা আমাদের বৃহস্পতিবারের এপিসোডটির প্রতি দেখান, তেমনি অবশ্যই আপনারা সোমবার দিন আমাদের এপিসোডটি শুনবেন। ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা আমাদের সংশোধন করবেন, ইনশাল্লাহ আমরা সংশোধিত হব, সেই আশা করি। যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাব আজকের এপিসোডে, যেখানে আমি আজকে আপনাদের যে ঘটনাটি শোনাবো, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ থেকে সুব্রত। সুব্রত নামটা সত্যি, এবং তিনি যে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সেসব ঘটনার স্থান আমরা বা স্থানের নাম আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, এতে কিছু সমস্যা আছে। তাই যতটুকু সম্ভব আপনাদের বোধগম্য যাতে হয় সেভাবে আমরা আপনাদের ঘটনাটি শোনাবার চেষ্টা করছি। সুব্রত আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে বা বলেছে সেটা অনেকটা এরকম। তখন সুব্রতর অনার্স পরীক্ষা শেষ, সে রেজাল্টের জন্য অপেক্ষা করছে। তার আরো 2-3 জন বন্ধু বান্ধব ছিল, এক্স্যাক্টলি আরো 3 জন, সুব্রত সহ 4 জন। তো তারা সবসময় একসাথেই ঘোরাফেরা করে। সুব্রতর এই ফ্রেন্ড সার্কেলের ভেতর আরো একজনের ওই অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছিল, অর্থাৎ তাদের 2 জনের পরীক্ষা শেষ, তাদের হাতে অফুরন্ত সময়। বাকি যে 2 জন ছিল তারা হয়তো তাদের পড়ালেখার পার্ট চুকিয়ে দিয়েছে, এই ধরনের। তো যাই হোক, এই 4 বন্ধু মিলে ঠিক করে তারা ভারতের একটা দর্শনীয় স্থানে ঘুরতে যাবে। আমরা সে স্থানটির নাম শেয়ার করছি না। তো যেই কথা সেই কাজ, 4 বন্ধু মিলে একদিন তারা রওনা দিয়ে দিল সেই জায়গার উদ্দেশ্যে। এটা আমি আমার লিসেনারদের বলে নিতে চাই, সেটা হচ্ছে এই জায়গাটাতে প্রচুর মন্দির আছে এবং এটা মন্দিরের জন্য বিখ্যাত একটা শহর। সুব্রত যখন তার বন্ধুদের নিয়ে সেই শহরে পৌঁছায় তখন সন্ধ্যা হয়ে গেছে। সুব্রতর ভাষ্যমতো সুব্রত যখন এই শহরের ভেতর রাস্তা দিয়ে ঢুকছিল তখন তার কাছে খুব প্রশান্তি লাগছিল, তার কাছে মনে হচ্ছিল সে পূর্ণ কোনো ভূমিতে চলে এসেছে। এবং সেই শহরের যে আমেজ, অর্থাৎ বিভিন্ন পূজা মণ্ডপে তখন অর্চনা হচ্ছে, জপ হচ্ছে, ঘন্টার শব্দ শোনা যাচ্ছে, চারপাশে একটা ধূপের খুব সুন্দর গন্ধ, সবকিছু মিলিয়েই তার কাছে শহরটাকে খুব পবিত্র মনে হয়। সুব্রতের সেই শহরে থাকার ব্যবস্থা ছিল একটা আশ্রমের মতো জায়গায়। সেই জায়গাটা ছিল তারই এক বন্ধুর পরিচিত, সেই অনুযায়ী আসলে এখানে থাকার ব্যবস্থা, সেই আশ্রমে তাদের খাওয়ার ব্যবস্থা ছিল। তারা যখন সেই আশ্রমে গিয়ে পৌঁছায়, অর্থাৎ তাদের থাকার জায়গায় গিয়ে পৌঁছায়, তখন রাত 8টা বেজে গেছে। তারা নিজেদের মতো গুজগাছ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিজেদের মতো গল্প গুজব করছিল। কিছুক্ষণ পর তাদের খাবার দিয়ে দেওয়া হয়, তারা খেয়ে ঘুমিয়ে যায়। তাদের চিন্তা ছিল পরদিন খুব সকালবেলা উঠতে হবে এবং তাদের নির্দিষ্ট করা কিছু স্পট ছিল, সেখানে তারা যাবে, সেই জায়গাগুলো ঘুরে দেখবে। আসলে সেই জায়গাগুলো ছিল কিছু মন্দির, অর্থাৎ কিছু মন্দির তারা দেখবে, যে মন্দিরগুলো এই শহরে খুব বিখ্যাত। পরদিন সকালবেলা তারা খুব দ্রুত ওঠে, নাস্তা টাস্তা করে তারা বেরিয়ে যায় তাদের সেই জায়গার উদ্দেশ্যে। যখন দুপুর 2টা বাজে তখন তারা সবেমাত্র দ্বিতীয় স্পটে এসে পৌঁছেছে। এই মন্দিরটা খুব সুন্দর, খুব বড় একটা মন্দির। এই মন্দিরের সামনে একটা পুকুরের মতো
জায়গা আছে, পুকুর না, পুকুর থেকেও আর একটু বড়। সেখানে ঘাট বাঁধানো, লোকজন সেখানে গোসল করছে, নিজেদের মতো করে পূজা করছে। সুব্রত এবং তার বন্ধু বান্ধবও সেই জায়গার সামনে গিয়ে দাঁড়ায়, তারাও দেখতে থাকে পরিবেশ। ঠিক সেখানে সুব্রত একটা সাধুকে লক্ষ্য করে। সেই সাধুটার শরীরে কাপড় বলতে খুব অল্প পরিমাণ কিছু ছিল, বলা যায় সে প্রায় অর্ধনগ্ন। তার মাথায় বিশাল একটা জটা, তার বিশাল দাড়ি, সারা শরীরে, তার যে নগ্ন শরীরে সে কিছুটা ছাইয়ের মতো জিনিস বা ছাইয়ের একটা প্রলেপ লাগিয়ে রেখেছে। তার চোখ দুটো ভয়ঙ্কর লাল। আর সব থেকে ভয়ের যে ব্যাপারটা সুব্রতরা লক্ষ্য করে বা সুব্রতর কাছে ভয় লাগে, সেটা হচ্ছে সেই সাধুর গলায় একটা মালা ছিল এবং সেই মালায় কিছু হার ছিল। এই সাধু, এই ধরনের সাধুর কথা সুব্রত বা সুব্রতর বন্ধু বান্ধব শুনেছে, কিন্তু আজকেই তারা প্রথম দেখলো। এরা হচ্ছে অঘরী। অঘরী সম্পর্কে যারা জানেন বা অঘরী সাধু সম্পর্কে যারা জানেন তারা তো জানেনই। যারা জানেন না তাদের জন্য বলতে চাই, অঘরীরা হচ্ছে এরকম সাধু যারা পৃথিবীর কোনো নিয়ম বা নীতির তোয়াক্কা করে না। তাদের ধারণা, তারা তারা যে ধারণাটা পোষণ করে সেটা হচ্ছে পৃথিবীর কোনো কিছুতেই তাদের কিছু আসে যায় না। তারা শিব দেবতার বাহিনী, তারা যে কোনো কিছু খেতে পারে। সেটা 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 থেকে শুরু হয় বিভিন্ন কথা, যেরকম অনেকেই বলে যে অঘরীরা মৃত মানুষের মাংস খেয়ে থাকে এবং তারা থাকেই শ্মশানের আশেপাশে। এবং এই মানুষের মাংস খাওয়া, এই ব্যাপারটা তাদের সাধনারই একটা অংশ। এবং অনেকেই মনে করে যে অঘরীদের কাছে কিছু দিব্য শক্তি আছে। এবং বিশেষ করে কালা জাদু থেকে শুরু করে অন্যান্য যেসব বান টান, এসব এসব ক্ষেত্রেও নাকি অঘরীরা সিদ্ধহস্ত। এবং তাদের জীবনযাপন খুবই অদ্ভুত এবং নর্মাল সামাজিক মানুষরা যেভাবে জীবনযাপন করে তার থেকে সম্পূর্ণ আলাদা। এমনকি যারা সাধু পর্যায়ের ব্যক্তি, এই হিন্দু ধর্মাবলম্বীদের অনুযায়ী যারা এই ধরনের সাধু বৃত্তি পালন করে থাকেন, তাদের থেকেও অঘরীদের জীবনযাত্রা টোটালি ভিন্ন, অনেকটা ভৌতিক। যাই হোক, সুব্রত এবং তার বন্ধু বান্ধব যখন সে অঘরীকে দেখে, তাদের মনের মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল সৃষ্টি হয়। তারা প্রচন্ড কৌতূহল নিয়ে সে অঘরীকে দেখছিল। সে অঘরী নিজের মতো করে সেখানে বসেছিল কিছুক্ষণ। তারা ভালো করে লক্ষ্য করে দেখলো অঘরীর চোখ বন্ধ করা। সে বন্ধ অবস্থাতেই সেখানে অনেকক্ষণ বসেছিল, প্রায় 1.5 ঘন্টার মতো, সুব্রতদের কথা অনুযায়ী। এরপর সে অঘরীটা উঠে হাঁটা দিল। মানে ভাবটা এরকম যে সেই ভদ্রলোক এখানে জাস্ট বসতে এসেছিলেন, তার আর কোনো কাজ ছিল না। যাই হোক, সুব্রতরা আর সে অঘরীকে ফলো করেনি। তারা সেদিনের মতো আর একটা স্পটে যায়। সেখানে গিয়ে মন্দির দেখে তারা যখন আবার ফিরে আসে তাদের আশ্রমে, তখন তারা নিজেদের মধ্যে এই বিষয়টা নিয়ে কথা বলছিল, অর্থাৎ অঘরীদের বিষয় নিয়ে কথা বলছিল। তো অনেকেই, তার বন্ধু বান্ধবের মধ্যে দুই একজন, সে অঘরীদের সম্পর্কে বিভিন্ন কথা বলল বা যেগুলো তারা জানে। যেরকম অঘরীরা মাঝে মধ্যে নাকি ভবিষ্যৎ বলতে পারে, মানুষের জীবন কোথায় যাবে না যাবে সেসব সম্পর্কে তাদের খুব ভালো আইডিয়া থাকে এবং তারা খুব চমৎকার জাদুকর। তারা বিভিন্ন ভেলকি দেখায়, এই ধরনের বিভিন্ন কথাবার্তা চালু ছিল। পরদিন তারা যেসব জায়গায় যাবে সেসব জায়গার লিস্ট তারা সেদিন রাত্রেবেলা করে। এরপর রাতের বেলা খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা তারা আগের মতোই বের হয়। বের হয়ে তাদের নির্দিষ্ট করা সেই মন্দিরে যায় বা যে জায়গাতে যাওয়ার কথা। তারা যখন সেখানে গিয়ে পৌঁছায়, তারা দেখতে পায় সেখানে কোনো একটা যজ্ঞ হচ্ছে, অর্থাৎ কোনো একটা পূজা ছিল বা পূজার সময় ছিল হয়তো, সেখানে সেই পূজা হচ্ছে। সুব্রতরা সেখানে দাঁড়িয়ে দেখতে থাকে। তাদের কাছে সব পুরো ব্যাপারটাই খুব ভালো লাগছিল, নতুন লাগছিল। দেখা গেছে বিভিন্ন অঞ্চলের নাকি পূজার রীতিনীতিতে বিভিন্ন পার্থক্য দেখা যায়। তো সেরকম ব্যাপারগুলো তারা উপভোগ করছিল। ঠিক তখনই সুব্রত সেই সাধুকে, অর্থাৎ সেই অঘরী সাধুকে আবার দেখতে পায়। এবং সে দেখার সাথে সাথেই তার পাশের বন্ধুদের দেখায় যে ওই দেখ, ওই সাধুটা এখানেও আছে। এটা একটু আশ্চর্যের, আবার আশ্চর্যের নাও হতে পারে, কারণ হচ্ছে যেই মন্দিরে তারা তাকে দেখেছিল সেই মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব অনেক। সাধারণত অঘরীরা এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় হয়তো যায় না।
তারপরও যখন সেই অঘরীকে তারা দেখে তখন দু একজন সন্দেহ পোষণ করে যে এই অঘরীটা বা এই সাধুটা আগের সাধু নাও হতে পারে, কারণ অনেক তাদের সবারই বেশভূষা অনেকটা একরকম, এই সাধুরও বেশভূষা একই রকম লাগতেছে, তাই হয়তো তারা ডিফারেন্ট হতেও পারে। যাই হোক, তাদের মধ্যে একটা কনফিউশন ছিল, তারা আর এগিয়ে গিয়ে সে অঘরীকে দেখেনি। এরপর তারা আরেকটা মন্দিরে যায়। এরপর তাদের দেখার জায়গা ছিল একটা আহ, উদ্যান। তারা সেই উদ্যানে যায়। সে উদ্যানের ভিতর তারা যখন ঘুরছিল তখন সুব্রতর আরেক বন্ধু, যার নাম হচ্ছে তাদের মতে হিরু, সেই হিরু আবার দেখতে পায় সেই অঘরীকে। অর্থাৎ তারা বাগানের একটা পাশ ধরে হাঁটছিল যেখানে কিছু ফুলের গাছ আছে, ফলের গাছ আছে। সেই বাগানের ভেতর হিরুই প্রথম দেখতে পায় সেই অঘরীকে। তখন সে তার বন্ধুদের যখন জানায় যে ওই দেখ অঘরীটা তো এখানেও, তখন সুব্রতর মনে একটা সন্দেহ দানা বাঁধে। সেটা হচ্ছে এই অঘরী কি তাদের ফলো করছে? কারণ একই, সে আজকে শিওর যে এই অঘরীটাকেই সে প্রথম দিন দেখেছিল, প্রথম দিন দেখার পর আজকে আবার দেখছে। তার বন্ধু বান্ধবও একটু কনফিউজড হয়ে যায় যে আসলে কি এই অঘরীটা আমাদের ফলো করতেছে, কারণ আমরা যেখানেই যাই সেখানেই এই অঘরীটাকে দেখা যায়। তখন হিরু বলে যে সে চলো আমরা যে গিয়ে ওকে জিজ্ঞেস করি, ওর সাথে কথা বলি। তো সুব্রতর কোনো কারণে জানি মানে মন চাচ্ছিল না। সে সবাইকে মানা করে, এক পর্যায়ে কেউ যায় না। সেদিনের মতো তারা সেই বাগান ঘুরে চলে আসে। সেদিনও রাতের বেলা খাবারের পর তারা যখন ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিল তখন সুব্রতর কেমন জানি একটা ফিল হচ্ছিল। তার কাছে কেন জানি মনে হচ্ছে কেউ তাকে দেখছে কোথা থেকে। মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় যেটা, সেটা তাকে অনেক কিছুই বলে, যেটা সাধারণভাবে আমরা হয়তো খেয়াল করি না। সুব্রত ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিচ্ছিল যে কেউ তাকে আড়াল থেকে দেখছে। সে যখন তার অন্য বন্ধুদের জিজ্ঞেস করে তাদের এরকম ফিল হচ্ছে কিনা, তারা ব্যাপারটাকে গুরুত্বই দেয় না, কিন্তু সুব্রতর এরকম লাগছিল। সেদিন রাতের বেলা তারা লুডো খেলতে বসছিল। তারা যখন লুডো খেলতেছিল হঠাৎ করেই সুব্রতর চোখের সামনে সেই অঘরীর চেহারাটা ভেসে ওঠে। ব্যাপারটা কি হলো, সুব্রত পুরা অবাক হয়ে যায়। সে চিন্তা করে যে তো লুডো খেলতেছিলাম এবং আমার তার মাথায় সে সময় অঘরীর কোনো ব্যাপার ছিল না, অঘরীর কথা সে চিন্তাও করতেছিল না। কিন্তু হঠাৎ করে তার মনে হইলো অনেকটা টিভি স্ক্রিনের মতো সে অঘরীর চেহারাটা তার ঠিক চোখের সামনে ভাসে উঠলো এবং অঘরীটা তার দিকে তাকায় আছে। অঘরীটার চেহারার আর একটা বৈশিষ্ট্য ছিল, অঘরীটার একটা চোখ কানা ছিল, একটা চোখ খুব খারাপ ভাবে একটা গর্ত ছিল। তো এই বীভৎস দৃশ্য দেখে হঠাৎ করে সুব্রত একটু চমকে ওঠে। তো সে তার বন্ধুদের ঠিক সে সময় জিজ্ঞেস করে, কিরে তোরা কিছু দেখছস? তো ওরা বলে যে না, আমরা কি দেখবো, আমরা তো লুডো খেলতেছি। কিন্তু সুব্রতর মনে হইলো যে সে এরকম অঘরীর চেহারাটা দেখলো। যাই হোক, সুব্রত মনে করলো এটা তার মনের কল্পনা। এরপর কিছুক্ষণ খেলাধুলা করার পর তারা ঘুমায় গেল। রাতে সুব্রত স্বপ্নে সে অঘরীটাকে আবার দেখতে পায়। সে স্বপ্নে দেখে অঘরীটা তার বিছানার পাশে দাঁড়িয়ে তাকে ঘুম থেকে জাগাচ্ছে এবং বলছে, বিপদ বিপদ, খুব বিপদ, ওট ওট আমার সাথে আয়। তো এই ইনসিডেন্টটাতে সুব্রত ভয় পেয়ে যায় এবং সে খুব দ্রুত ঘুম থেকে উঠে। উঠার পর সে অনেকটা লাফ দিয়ে উঠে বসে। বসার পর সে যে ব্যাপারটা প্রথম লক্ষ্য করে সেটা হচ্ছে তারা যে রুমের ভিতর ছিল, অর্থাৎ চার বন্ধুর জন্যই একটা রুম ছিল, সেই ঘরের দরজাটা কেউ জাস্ট পুশ করে লাগিয়ে দিল। এই আওয়াজটা সুব্রত স্পষ্ট শুনে, অর্থাৎ সে যখন ঘুম থেকে উঠে বসলো ঠিক তখনই কেউ ঘর থেকে বের হয়ে গেল এবং সে একটু আগে স্বপ্নে দেখছে যে অঘরীটা তার রুমের ভেতর তার বিছনার সামনে দাঁড়িয়ে তাকে ঘুম থেকে জাগাচ্ছে। ব্যাপারটা হঠাৎ করেই সুব্রতকে কাঁপিয়ে দেয়। তার পাশে তার এক বন্ধু শুয়েছিল, সে তার সেই বন্ধুকে ঘুম থেকে উঠায়। উঠাবার পর সে বলে যে ভাই আমার খুব ভয় লাগতেছে, তুই আমার
তুই একটু জায়গা থাক কিছুক্ষণ। সেই বন্ধুটা কিছু বলে না, কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে সে আবার ঘুমায় যায়। সে রাতটা সুব্রত ঘুমাইতে পারে না। যাই হোক, পরদিন সকালবেলা তারা যখন আবার ঘুরতে যাচ্ছিল, তখন সুব্রত বলে যে সে যাবে না, সে রুমে থাকবে, তার শরীর ভালো লাগতেছে না। বন্ধুরা তাকে খুব জোরাজুরি করে যে আজকে জাস্ট একটা স্পট ঘুরে চলে আসবো, কিন্তু সে রাজি হয় না। এবং তার মনের মধ্যে হয়তো এই ভয়টাও ছিল যে বের হলে যদি সেই সাধুকে বা সে অঘরীকে আবার দেখে, সে চিন্তা করে সে এই আশ্রমে থেকে যাবে। এই আশ্রমটা অনেকটা এরকম যে একটা আশ্রমের যে বিল্ডিং এর এক পার্টে গেস্ট রুমের মতো কিছু রুম আছে, মাঝখানে আশ্রমের যে প্রশাসনিক ভবন সেটা, এবং তার পাশে কিছু এতিম বাচ্চারা বা থাকে, পড়ালেখা করে, এখানেই তারা জীবনযাপন করে, এতিমখানার মতো। তো সেদিন তার বন্ধুরা যখন বের হয়ে যায়, তখন সুব্রত তার রুম থেকে বের হয়ে আশ্রমের চারপাশটা ঘুরে ঘুরে দেখে, সেই কিছু বাচ্চা ছেলে পেলের সাথে সে কথা বলে, তার সময়টা খুব ভালো কাটছিল। সুব্রত চিন্তা করে সে এখন একটু আশ্রমের বাইরে বের হয়ে শহরটার সামনে দিয়ে একটু হাঁটাহাঁটি করে চলে আসবে। তো সে যখন আশ্রমের গেট দিয়ে বের হয়, বের হওয়ার পর সে বেশি দূর যায় না, একটু সামনে গিয়ে একটা চায়ের দোকানে বসে চা খেয়ে সে আবার ফেরত চলে আসে। এরপর সে চিন্তা করে সে তার রুমে চলে যাবে। সে আশ্রমের গেট দিয়ে ঢোকার পর সে যখন তার রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ করে তার মনে হয় কি কারণে জানি সে পেছনে ঘুরে তাকায়, কোনো কারণ ছাড়াই। এবং তাকাবার পর সে যে দৃশ্যটা দেখে, সেটা দেখে সে সেখানে ভয়ে জমে যায়। সে দেখে আশ্রমের গেটে সে অঘরীটা দাঁড়িয়ে আছে এবং সে তার দিকেই তাকিয়ে আছে। এই দৃশ্যটা দেখার পর সেই দিনের বেলা সুব্রত ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে, তখন সে তার রুমে, তার চারপাশে তার বন্ধু বান্ধব এবং আশ্রমের দু একজন লোকও আছে। তখন সুব্রত শুনতে পায় যে তাকে আশ্রমের লোকজন সে বাগানের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। তারপর তাকে নিয়ে আসে। তাকে যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছে, তখন সে সে আশ্রমের লোকজনদের সামনে বলে যে তার মাথাটা হয়তো চক্কর দেয়, সে কারণে সে হয়তো সেন্সলেস হয়ে পড়ে গেছে। সেই লোকেরা চলে যাওয়ার পর সে তার বন্ধুদের আসল ঘটনাটা বলে। বলে যে আমি আজকে দেখলাম যে সেই অঘরীটা আমাদের আশ্রমের দরজার সামনে দাঁড়িয়ে ঠিক আমার দিকে তাকিয়ে আছে। এই কথা শোনার পর তার বন্ধু বান্ধব একটু ভয় পেয়ে যায়। এরপর তারা চিন্তা করে যে আসলে তারা আর এখানে থাকবে না, তারা পরদিন রওনা দিয়ে চলে যাবে বাসায়। যেই কথা সেই কাজ। পরদিন তারা বাসের টিকিট কেটে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা চলে আসে। এরপর 2-3 দিন সবকিছুই নর্মাল ছিল এবং চতুর্থ দিন হয়তো বন্ধু বান্ধব তারা যখন একসাথে বসে আড্ডা দিচ্ছিল, তখন সবাই বলে যে আমরা তো এক অঘরীর ভয়ে আমাদের ট্যুরটা ক্যান্সেল করে চলে আসছে। এই বিষয় নিয়ে বিভিন্ন মজা টজা তাদের মধ্যে হচ্ছিল। এরপর একদিন সুব্রত টের পায় যে প্রায় তার রুমের ভেতর একটা গন্ধ পায় সে, খুব বিশ্রী গন্ধ। এই গন্ধটা যখন সে পাওয়া শুরু করে, তখন সে আর এই ঘরের ভিতর থাকতে পারে না। গন্ধটা এতই বিশ্রী যে পুরো গন্ধটা তার মাথায় আঘাত করে সরাসরি। এরপর সুব্রত যখন বাড়ির অন্য কাউকে ডেকে আনে যে দেখো তুমি কোনো গন্ধ পাও কিনা, তখন তারা কোনো ধরনের গন্ধ পায় না, কিন্তু সুব্রত ক্লিয়ারলি সেই গন্ধটা পায় এবং গন্ধটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো থাকে, এরপর চলে যায়। এরকম বেশ কয়েকদিন হলো। একদিন রাতের বেলা সুব্রত ভাত খেয়ে ছাদে যায়, সে ছাদে গিয়ে কিছুক্ষণ সময় কাটায়। সে ছাদে সে যখন ওঠার পর সে যখন নিজের মতো করে সময় কাটাচ্ছিল, হঠাৎ করেই তার প্রচন্ড ভয় লাগা শুরু হয়, কোনো কারণ ছাড়াই। সে ছাদের যে দরজা দিয়ে ছাদ থেকে নিচে নামা যায়, সেই দরজা থেকে হয়তো 4 থেকে 5 কদম দূরে দাঁড়িয়ে আছে। সেখান থেকে সে হেঁটে যে দরজা দিয়ে ভিতরে ঢুকবে, সেই সাহস হঠাৎ করে সে হারিয়ে ফেলে, সে সাহসই করতে পারে না। এই ভয়টা যেরকম হঠাৎ করে এসেছিল, ঠিক সেরকম হঠাৎ করেই আবার তাকে ছেড়ে দেয়, আবার সবকিছু তার কাছে স্বাভাবিক মনে হয়। সে আসলে বুঝতে পারতেছিল না যে আসলে তার সাথে কি হচ্ছে, এটা কি শারীরিক কোনো সমস্যা নাকি সে পাগল হয়ে যাচ্ছে।
সে যে তার ফ্যামিলির সাথে বিষয়গুলো নিয়ে কথা বলবে সেই পরিস্থিতিও তার বাসায় ছিল না। অর্থাৎ সে বাসায় ওরকম কারোর সাথে ফ্রি ছিল না, এবং সে তার বন্ধু বান্ধবের সাথেও ব্যাপারটা ফ্রি, মানে ব্যাপারটা নিয়ে ফ্রি হতে পারছিল না কোনো একটা কারণে। এরকম সমস্যা সুব্রতের সাথে হয়ে যাচ্ছিল, এবং সুব্রত হয়তো একসময় ধরে নিয়েছিল যে ব্যাপারগুলো তার সাথে হবে। কিন্তু এই সব ঘটনা ঘটার প্রায় 15 থেকে 20 দিন পরে আরেকটা ঘটনা ঘটে, যেই ঘটনা সুব্রতকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। সুব্রত ঘুমাচ্ছিল এবং সে স্বপ্ন দেখছিল। স্বপ্নের ভেতর সুব্রত দেখে সে একটা নদীর পাড়ে শুয়ে আছে, এবং তার চোখ খোলার সাথে সাথে সে দেখতে পায় তার উপর দিয়ে অনেক ধোঁয়া চলে যেতেছে, এবং সে একটা কটু গন্ধ পাচ্ছে। সে যখন উঠে বসার পর সে যেটা দেখে সেটা দেখে সে খুব ভয় পায়। সে দেখতে পায় তার থেকে 10-15 হাত সামনে একটা চিতা জ্বলতেছে, সেই চিতার ধোঁয়াই তাকে ক্রস করে চলে যাচ্ছে। সে হন্তদন্ত হয়ে উঠে বসে, এবং সে দেখতে পায় হয়তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, পুরো মাটিটা ভেজা। সুব্রত বুঝতে পারতেছিল না যে সে তো বাসায় ঘুমাইতেছিল, এবং সে এইখানে কিভাবে আসলো, এবং ব্যাপারটা তার কাছে স্বপ্ন মনে হচ্ছে না, ব্যাপারটা এতটাই বাস্তব। তখন সে হঠাৎ দেখতে পায় সেই অঘরীটা হেঁটে তার দিকে আসছে এবং বলছে যে তোর পরিবারের পাপের চিতা জ্বলছে, দেখ তোর অনেক বিপদ, তুই যদি চাস আমি তোর সাহায্য করব, এবং তুই জানিস আমাকে কোথায় খুঁজে পাওয়া যায়, যদি তোর দরকার হয় তুই আসিস। এই ধরনের কিছু কথা সাধু তাকে বলছিল, এবং সে সাধুর দিকে ফেল ফেল করে তাকিয়েছিল। হঠাৎ করেই ঝুম বৃষ্টি নামা শুরু হয়, আর তখনই সুব্রতর ঘুম ভাঙে। সুব্রত যখন ঘুম ভাঙে, সুব্রত বুঝতে পারতেছিল না কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব। বেশ কিছুক্ষণ সে জাস্ট চোখ খোলা রেখেই শুয়েছিল। অনেকক্ষণ পর সে যখন ধাতস্থ হয়, তখন সে নিজেকে, অর্থাৎ ভগবানকে তার কথা মতো, যে সে ধন্যবাদ দেয় যে আল্লাহ, খুব খারাপ একটা স্বপ্ন দেখে উঠলাম। তার ঘুমটা ভেঙে গেছিল, এবং সে হঠাৎ লক্ষ্য করে তার সারা শরীর ভেজা। সে সময় শীতকাল, এমন কোনো ঘটনাই ঘটেনি, বা সে ঘামাচ্ছিলও না যে তার সারা জামা কাপড় ভেজা থাকবে, কিন্তু তার সারা জামা কাপড় ভেজা, মনে হচ্ছে সে বৃষ্টিতে ভিজে এসেছে। এই ঘটনাটা দেখার পর তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। ঠিক তখনই সে চিন্তা করে যে সে তার বাবা মাকে বিষয়টা সম্পর্কে জানাবে। সুব্রত তার বাবা মার রুমে গিয়ে তখনই নক করে। এরপর তার বাবা মা যখন বের হয়, এবং তার ভাইয়ের স্ত্রী তারাও বের হয়, তখন তাদেরকে সবাইকে সে পুরো ঘটনাটা বলে যে এই অবস্থা, এখন দেখো আমার সারা শরীর ভেজা, আমি কিভাবে ভিজলাম আমি জানি না, কিন্তু আমি স্বপ্নে ভিজতেছিলাম। এই ব্যাপারগুলো দেখার পর সুব্রতর মা খুব ইমোশনাল হয়ে যান, তিনি কান্নাকাটি শুরু করেন। তার বাবা তাকে কোনোভাবে থামান। পরদিন তারা চিন্তা করেন যে এই বিষয় সম্পর্কে কি করা যায়, এটা আমরা পরের দিন চিন্তা ভাবনা করে বের করছি। সেদিন রাতটা সুব্রত ঘুমায় না, বলতে গেলে তাদের পরিবারের কারোই ঘুম আসে না। পরদিন সকালবেলা সুব্রতর বাবা সুব্রতকে বলছিল, বা সুব্রতর ফ্যামিলিকে বলছিল যে আমাদের পরিবারের উপর একটা অভিশাপ আছে। কি অভিশাপ? সেটা হচ্ছে, আমাদের পরিবারের উপর এক ফ্যামিলি অভিশাপ দিয়েছিল যে আমাদের পরিবারের কোনো একটা ছেলে মেম্বার পাগল হয়ে আত্মহত্যা করে মারা যাবে। তো এই বিষয়টা সুব্রতর বাবা হয়তো তার নিজের উদ্বেগ থেকেই, বা নিজের হয়তো সরল মন থেকেই ব্যাপারটা ফ্যামিলির সবার সামনে শেয়ার করে ফেলেছিলেন, কিন্তু এই কথাটা শেয়ার করবার পর ব্যাপারটার এফেক্ট সুব্রতর উপর খুব গাঢ় ছিল। সুব্রত এই কথা শোনার পর ভয় পেয়ে যায়। সে যে প্রচন্ড ভয় পেয়ে গেছে সেটা সুব্রতর ভাই যখন সুব্রতকে দেখে তখন সে বুঝতে পারে। তখন সুব্রতর ভাই ব্যাপারটা সে সময় সামলে দেয় যে এই ধরনের কোনো কিছু আজকাল হয় না, এগুলো সব কুসংস্কার, কোনো একটা কারণে হয়তো
সুব্রত উত্তেজিত বা তার পরীক্ষার রেজাল্ট দিবে, সবকিছু মিলে সে খুব চিন্তিত, এই কারণে হয়তো সে এইসব জিনিস দেখতেছে। তখন সুব্রত যে যুক্তিটা দেয় সেটা হচ্ছে সে অঘরীকে কিন্তু তার বন্ধু বান্ধবও বেশ কয়েকবার দেখেছে, এবং এই সমস্যাটা অন্য কোনো বন্ধু বান্ধবের সাথে হচ্ছে না, শুধু তার সাথেই হচ্ছে, এবং সেই একমাত্র লোক যে সিঙ্গেল অঘরীকে দেখেছে। এবং যেদিন সে লাস্ট অঘরীকে দেখে তখন সেদিন কিন্তু তার অন্য যে 3 বন্ধু তারা কিন্তু তাকে সেই অঘরীকে দেখেনি, অর্থাৎ মেইন এফেক্টটা তার উপরই পড়ছে। তখন সুব্রতর বাবা, তিনি জিনিসটা বিশ্বাস করতেন, তিনি এক আরেকজন সাধুকে নিয়ে আসেন। তিনি একটু দূরে থাকতেন, সেখান থেকে তাকে ফোন করে জোর করে আসলে ডেকে আনা হয়। তিনি সুব্রতর বাবার খুব কাছের বন্ধু ছিলেন। তিনি এই ধরনের ব্যাপারগুলো দেখতে পারতেন বা বুঝতে পারতেন। সেই লোকটা যখন সুব্রতর বাসায় আসে এবং সে তার নিজের মতো করে কিছু জব করে, জব করার পর তিনি সুব্রতর বাবাকে ডাকেন, ডেকে বলেন যে তুমি যে ধারণাটা করেছো এটা ঠিক সেই ব্যাপারটাই, খুব খারাপ কিছু তোমাদের ফ্যামিলির উপর আসছে। আমি তোমাদের তাদের যে কিছু গণনার বিষয় থাকে সেই গণনাগুলো পড়ে তিনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে খুব দ্রুতই এই পরিবারের ভেতর কোনো একজনের মানে মৃত্যু হবে। সেই ভদ্রলোক যখন এই কথা বলল তখন সুব্রতর যে ভাই তিনিও বিশ্বাস করতে বাধ্য হলেন, কারণ এই লোক সম্পর্কে সবাই খুব ভালোভাবেই জানে। সবাই ভয় পেয়ে যায়। তখন সুব্রতর মনে হয় যে সেই অঘরীটা তার সাথে যেভাবে কথা বলছিল সেখানে অঘরী কিন্তু তাকে কোনো ধরনের ভয় দেখায়নি। সে অঘরী তাকে জাস্ট এটা বলছিল যে তোর উপর খুব বড় বিপদ, যেটা তারা এখন বুঝতে পারছে বা এখনো সেটা প্রমাণিত হলো, এবং সে তাকে তার সাথে দেখা করতে বলছিল। তার মানে কি যে অঘরীর কাছে গেলেই হয়তো তিনি এই জিনিসটা থেকে মানে রেহাই পেতে পারবেন, এই ধরনের চিন্তা ভাবনা সুব্রতর ভিতর চলছিল। এবং সে এই ব্যাপারটা তার ফ্যামিলিকেও জানায় যে অঘরী কিন্তু আমাকে স্বপ্নের ভিতর এই ধরনের কথা বলতেছিল। তো এই কথা বলার পর সুব্রতর বাবা বলেন যদি এই ধরনের সুযোগ থাকে তাহলে আমরা এই সুযোগটা দেখতে পারি জিনিসটা, বা অঘরীর সাথে আমরা সরাসরি দেখাও করতে পারি আসলে সমস্যা কি, বা যদি সে ইনভলভ না থাকে সেক্ষেত্রে সে আমাদের কোনোভাবে হেল্প করতে পারবে কিনা। যাই হোক, সেই কথা অনুযায়ী পরের দিন সুব্রতর বাবা এবং সুব্রতর বড় ভাই তারা 3 জন রওনা হয়ে যান সেই শহরের উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পর প্রথম যেই জায়গায় অঘরীকে তারা সুব্রত এবং সুব্রতর বন্ধুরা দেখেছিল সেই জায়গায় তারা যায়। সেখানে গিয়ে তারা তাকে পায় না। তখন অনেকক্ষণ যখন সেই মন্দিরে তারা অপেক্ষা করছিল, এরপর তারা এক পর্যায়ে চিন্তা করে যে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করবে। তখন আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করার পর তারা বলে যে এরকম অঘরী তো অনেক আছে এবং তাদের নির্দিষ্ট একটা জায়গাও আছে এই শহরে, হয়তো সেখানে গেলে সেই অঘরীকে, যে অঘরীকে তারা খুঁজছে সেই অঘরীকে তারা পেতে পারে। তারা এরপর একটা ঠিকানা দিয়ে দেয়। সেই ঠিকানা অনুযায়ী সুব্রতর বাবা এবং সুব্রতর বড় ভাই সেখানে যায়, এবং সেখানে যাওয়ার পর তারা বুঝতে পারে আসলে এটাই হচ্ছে অঘরীদের আস্তানা। এখানে অনেক অঘরী আছে যারা সেরকম অর্ধনগ্ন হয়ে গায়ে ছাই লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং বলা হয় এই ছাই নাকি সেই মৃতদেহের ছাই, অর্থাৎ চিতা থেকে যে ছাইটা আছে সেই ছাইটাই নাকি তারা তাদের সারা শরীরে লাগিয়ে ঘোরে। সুব্রতর বাবা এবং ভাই যখন সেই অঘরীদের সেই স্থানে দাঁড়িয়েছিল এবং খুঁজছিল সেই অঘরীকে, ঠিক তখনই পেছন থেকে সেই অঘরী একটা শব্দ করে। সেই শব্দে সুব্রতরা যখন পিছনে ফিরে তাকায় তখন সুব্রত দেখতে পায় সেই অঘরী তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, তার যার একটা চোখে সমস্যা। তো এই ব্যাপারটা দেখে সুব্রতর বাবা, সুব্রতর ভাই যারা ছিলেন তারা এটা বুঝতে পারতেছিলেন যে এই পুরো ঘটনাটার সাথে, অর্থাৎ সুব্রতর সাথে যা ঘটছে তার সাথে এই অঘরীর আসলেই কোনো যোগাযোগ আছে। কারণ এখানে এসে তারা কিন্তু কাউকে জিজ্ঞেস করেননি এই অঘরী সম্পর্কে, এই অঘরী তাদের খুঁজে বের করেছে। এরপর সুব্রতর বাবা সে অঘরীর সাথে কথা বলেন যে বাবা, আপনি হয়তো সবই জানেন, আমার ছেলে আপনাকে স্বপ্নে দেখে এবং আপনি স্বপ্নে আমার ছেলেকে আপনি এখানে আসতে বলেছেন। তখন সে অঘরী তাদেরকে কোনো কিছুই বলে না, সে অঘরী তাদেরকে বলে, অর্থাৎ ইশারা করে তার পিছে পিছে আসতে।
এরপর সে অঘোরী সেখান থেকে উঠে সে আস্তানা থেকে বের হয়ে একটা জঙ্গলের মতো জায়গা আছে সেই জায়গা দিয়ে যাওয়া শুরু করে। পেছনে পেছনে যাচ্ছিল সুব্রতর বাবা এবং তার ভাই। এভাবে প্রায় 20 মিনিট হাঁটার পর সেই অঘোরী তাদেরকে যে স্থানে নিয়ে আসে সেটা হচ্ছে সেই অঘোরীর নিজের জায়গা, থাকার জায়গা। থাকার জায়গা বলতে সেখানে আসলে কিছুই নেই, কয়েকটা খাবার হাঁড়ি পাতিল ছিল, মরার খুলি ছিল, এভাবে আরো কিছু বিচ্ছিরি জিনিসপত্র ছিল যেগুলোর বর্ণনা আমরা দিচ্ছি না। যাই হোক, এগুলো দেখে তারা সেখানে বসার পর অঘোরীকে সুব্রতর বাবা তার ফ্যামিলির যে আহ, অভিশাপ ছিল সেটা কিরকম ছিল সেটা প্রথমে বলার চেষ্টা করে। অঘোরী বলে যে সে জানে। লিসেনারদের জন্য আমরা সে অভিশাপটা কি ছিল সেটা বলছি। সেটা হচ্ছে সুব্রতর যে দাদা ছিলেন সে দাদার বাবা, তিনি তার এক প্রতিবেশীর ছেলেকে গুলি করে হত্যা করেছিলেন জায়গা সম্পত্তির একটা গ্যাঞ্জামের কারণে। এবং সে ছিল তার বাবা মার একমাত্র সন্তান। এবং সুব্রতর দাদার বাবার সে সময় জেলও হয়েছিল। কিন্তু সেই পরিবারের পুত্র শোকে সেই পরিবারের যে বা প্রধান অর্থাৎ সেই ছেলের বাবা তিনি পাগল হয়ে গিয়েছিলেন এবং তিনি আত্মহত্যা করে মারা যান। এবং শেষ পর্যায়ে সুব্রতর দাদার বাবা তখন জেল থেকে বের হয়ে এসেছেন, তখন সেই ছেলের মা জীবিত। তিনি প্রত্যেক দিন সুব্রতর সেই গ্র্যান্ড গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদার বাবা যিনি তাকে অভিশাপ দিতেন, প্রতিনিয়ত অভিশাপ দিতেন। সুব্রতর দাদার বাবা তিনি এই ব্যাপারটা আসলে গায়ে লাগাতেন না, বা ফ্যামিলির কেউই গায়ে লাগাতো না। এক পর্যায়ে সেই মহিলা মারা যায়। মারা যাওয়ার পর সুব্রতরা সেই জায়গাও দখল করে। যাই হোক, সে সময় সেই মহিলা অর্থাৎ সেই মহিলা যখন মারা যাচ্ছিল তখন মৃত্যু শয্যায় বসেও নাকি তিনি এই অভিশাপ দিয়ে গিয়েছিলেন যে তাদের ফ্যামিলির কেউ একটা ছেলে, কোন একটা ছেলে এরকম পাগল হয়ে আত্মহত্যা করে মারা যাবে। এবং সেই সময় থেকেই তারা গোঁড়া হিন্দু ছিল বা ধার্মিক ছিল, তারা হয়তো বিষয়গুলো বিশ্বাস করত। তাদের ফ্যামিলিতে এই বিশ্বাসটা আছে যে হয়তো কোনো একটা সময় অভিশাপ ফলবে। যাই হোক, অঘোরীকে যখন সুব্রতর বাবা ঘটনাটি বলার চেষ্টা করছিলেন, অঘোরী বলেন যে তিনি এই সম্পর্কে জানেন এবং সুব্রতর সময় বেশি নেই। তখন সে অঘোরী বলে যে সে প্রথম যেদিন সুব্রতকে সেই ঘাটে দেখেছিল সেই দিনই তিনি সুব্রতর উপর সে কালো ছায়া দেখেছিলেন। এরপর সুব্রত বা সুব্রতর ফ্রেন্ডরা অঘোরীকে যে কয়েকবার দেখেছিল সেটা অঘোরী ছিল না, অঘোরীর বেশ নিয়ে একটা প্রেত তাদের পিছে পিছে ঘুরছিল। এবং যেদিন সুব্রত সেই অঘোরীকে গেটের সামনে থেকে অজ্ঞান হয়ে পড়েছিল সেই দিনও অঘোরী ছিল না, সেটাও ছিল প্রেত। এবং স্বপ্নে যে অঘোরীকে সুব্রত দেখেছে সেটা অঘোরী ছিল। তিনি স্বপ্নের মাধ্যমে সুব্রতকে এই তথ্যটা দিয়ে যাচ্ছিলেন যে তোমার উপর খুব বিপদ, তুমি আমার কাছে আসো। এবং অঘোরী খুশি হয়েছে যে সে ব্যাপারটা বুঝতে পেরেছে এবং তার ফ্যামিলিও ব্যাপারটা বুঝতে পেরে তার কাছে নিয়ে এসেছে। অঘোরী এখন চেষ্টা করবে যে কোনোভাবে সুব্রতকে বাঁচানো যায় কিনা। তখন সুব্রত চিন্তা করে যে তারা সারা জীবন অঘোরী সম্পর্কে যেসব কথাবার্তা শুনেছে বা যে ভয়ঙ্কর তথ্যগুলো আসলে তারা শুনেছে সেটা কতটুকু সত্য, কারণ এই অঘোরী নিজে যেচে পড়ে তার সাহায্য করতে যাচ্ছে। যাই হোক, সে অঘোরী বলে যে এই বিপদ থেকে বাঁচতে হলে এমন অনেক কাজ করতে হবে যেগুলো সুব্রত কোনো সময় করেনি, বা যেসব করতে প্রচন্ড ভয় লাগার কথা, ভয়ের ব্যাপার। কিন্তু সুব্রত যদি বাঁচতে চায় তাকে এইসব কাজ করতে হবে, তা না হলে তার বাঁচার আর কোনো রাস্তা নেই। সুব্রতর বাবা সুব্রতর ভাই সুব্রতকে আশ্বাস দেয় বা ভরসা দেওয়ার চেষ্টা করে যে সে যাতে সেগুলো করে, কারণ সেই কাজগুলো করলে সে বেঁচে যাবে। যাই হোক, সেদিন রাতের বেলা সুব্রতর সুব্রত ভাই বাবা একসাথেই ছিলেন সেই অঘোরীর আশ্রমে। সেদিন রাতের বেলা সে অঘোরী তাদেরকে বলেন যে আপনারা 2 দিন আমার সাথে থাকবেন। এই 2 দিন আমি কিছু যজ্ঞ করব এবং সেই যজ্ঞের জন্য কিছু জিনিসের প্রয়োজন হবে যেগুলো সুব্রতর সংগ্রহ করতে হবে, যেটা সংগ্রহ করতে হবে কালকে। এর পরের দিন আমরা যজ্ঞ করব।
কি কাজ করতে হবে? তখন সে অঘরী যেটা বলে সেটা হচ্ছে, কাছেই একটা শ্মশান আছে, সেই শ্মশানে প্রত্যেক দিনই মরা পোড়ানো হয়। তিনি একটা নির্দিষ্ট মরার কথা বলবেন, অর্থাৎ একটা চিতার কথা বলবেন। যখন সেখানে মরা পোড়ানো হবে, সেখানে একটা ভাঙা কলসি নিয়ে আসতে হবে, এবং আরেকটা জিনিস যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে সেই অর্ধদগ্ধ একটা হাড়, এবং হাড়টা হবে বাম পায়ের সব থেকে বড় পা, হাড়টা যেটা সেটা, এটা নিয়ে আসতে হবে, এবং এটা দিয়েই সে যজ্ঞটা করা হবে, এবং এটা নিয়ে আসতে হবে এরই ওই সুব্রতরই। যাই হোক, পরের দিন সুব্রত এবং সুব্রতর পুরো ফ্যামিলি অপেক্ষা করছিল সেই সময়টার কথা। কিন্তু দুর্ভাগ্যক্রমে সময়টা আসে মাঝরাতে, একেবারে শেষ, সেই দিনের সব থেকে শেষ যে চিতাটা পোড়ানো হয়, সেই চিতা থেকেই সেই অঘরী নিয়ে আসতে বলে সুব্রতকে সেই জিনিসগুলো, এবং সুব্রতর একা যেতে হবে। এবং সুব্রতকে এই কথাও বলে যে তুমি যখন এই জিনিসগুলো নিবা, নেওয়ার সময় তুমি হয়তো ভয়ঙ্কর কিছু দেখতে পারো, তোমার সাথে ভয়ঙ্কর কিছু হতে পারে, কিন্তু তুমি স্বাভাবিক থাকবা, তুমি তোমার কাজ করবা। তোমার কাছে মনে হতে পারে যে কাজটা করতে গেলে হয়তো তুমি যা দেখছো সেগুলো তোমাকে বাধা দিবে, তা আলটিমেটলি তা হবে না। এরপর তুমি যখন নিয়ে আসবা, তখন তোমাকে বিভিন্নভাবে পেছনে ফিরে তাকাবার কথা বলা হবে, বা তুমি এমন সব কাজকর্ম তারা করবে যেটাতে তুমি পিছনে ফিরে তাকাতে বাধ্য হবে, কিন্তু তোমার পেছনে ফিরে তাকালে চলবে না। তুমি সামনে তাকিয়েই সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসবে। সুব্রত ভীতু লোক ছিল না, কিন্তু গত কয়েক মাস তার সাথে যা হয়েছে সেটাতে সে মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছিল। তার প্রচন্ড ভয় লাগছিল এসব জিনিস করতে, কিন্তু সে মুখে প্রকাশ করছিল না। যাই হোক, সেই সময় অর্থাৎ আহ, সেই নির্দিষ্ট করার সময় যখন সুব্রতরা সেই শ্মশানে উপস্থিত হয়, তারা দেখতে পায় আশেপাশে কেউ নেই, শুধু একটা চিতা জ্বলছে, এবং চিতাটা জ্বলে প্রায় শেষ পর্যায়ে। তখন অঘরী সুব্রতকে বলে, তুমি যাও, গিয়ে সেই জিনিসপত্রগুলো নিয়ে আসো। সুব্রত স্বাভাবিকভাবেই, যে যে কারো ভয় লাগাটাই স্বাভাবিক, সুব্রত খুব ভয়ে ভয়েই সে চিতার সামনে যায়, এবং সে কথা মতো ভাঙা সে কলসির টুকরো সেটা নেয়, এবং চিতার তখনও জ্বলছিল, সে একটা কাঠ বের করে আশেপাশে, সেই কাঠ থেকে সেই আগুনগুলো সরাবার চেষ্টা করে, এবং প্রচন্ড দুর্গন্ধে তার নাক জ্বলে যাচ্ছিল, তার মনে হচ্ছিল সে এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। ঠিক তখনই কে জানি তার কানে কানে বলে, ভুল ভুল করছিস, ভুল করছিস, এই কাজ করিস না, তোকে মেরে ফেলবে। সুব্রত চমকে যায়, তার অন্তরাত্মা কেঁপে ওঠে, সে এক মুহূর্তের জন্য নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে। তারপরও তার মনে হয় সেই অঘরী তাকে কি বলেছে, সে তার নিজের কাজ করতে থাকে। এরপর সে বিভিন্ন ধরনের কথাবার্তা তার কানের সামনে শুনতে পাচ্ছিল, তাকে ভয় দেখাচ্ছিল কেউ, এবং যে কথা বলছিল অনেকটা ভাঙা ভাঙা কণ্ঠে, অনেকটা ফিস ফিস করে, এবং মনে হচ্ছিল ঠিক তার কানের সামনেই সেই কথাগুলো বলছে। এরপর সবকিছু মিলিয়ে যখন সব কাজ শেষ করে এবং সে যখন ফিরে আসছিল, অর্থাৎ সেই হাড়টা যখন সে খুঁজে পায়, এবং সে হাড় নিয়ে যখন সে তার গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল, সে জানে যে কিছু দূর এগিয়ে গেলেই সে তার বাবাকে দেখতে পাবে, সে অঘরী দাঁড়িয়ে থাকবে, তার ভাই থাকবে। কিন্তু সে যখন সামনে এগোচ্ছিল, ঠিক তখন হঠাৎ করে তার মনে হয় ঠিক তার পায়ের কাছে কিছু একটা প্রচন্ড জোরে শব্দ হলো। সে চমকে যায়, লাফ দিয়ে ওঠে, কিন্তু সে পেছনে ফিরে তাকায় না। হঠাৎ তার কাছে মনে হলো যে খুব ভয়ঙ্কর একটা কুকুর ঠিক তার পায়ের কাছে এসে চিল্লাচ্ছে। এরকম বিভিন্ন জিনিস হতে থাকলো। তারপরও সুব্রত ভয় পায় না, সে চলে আসে, এবং আসার পর সে এতটাই দুর্বল হয়ে পড়ে যে তাকে তার বাবা এবং ভাই ধরে সেই অঘরীর আস্তানায় নিয়ে আসে। অঘরী সেদিনের মতো সবকিছু গুছগাছ করে তাদের ঘুমাতে যেতে বলে, এবং সুব্রতকে বলে যে সে হয়তো ভয় পেতে পারে, কিন্তু সে যাতে ভয় না পায়, তাই অঘরী তাকে একটা তাবিজের মতো কিছু একটা দেয় তার জামার ভেতর ঢুকিয়ে রাখার জন্য। সেদিন রাতে আর কিছু হয়নি।
পরের দিন সকালবেলা থেকেই সুব্রত সুব্রত কি করেছে পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সেটা সুব্রতর মনে নেই। সুব্রতর বাবা এবং ভাই যেটা বলে সেটা হচ্ছে সুব্রত ঘুম থেকে উঠছিল না। অনেকটা জোর করে তাকে যখন ঘুম থেকে ওঠানো হয় তখন সে কাউকে চিনতে পারছিল না এবং সে ফ্যাল ফ্যাল করে একদিকে তাকিয়েছিল। তখন সে অঘরি বলে যে সেই শয়তানটা অর্থাৎ সেই প্রেতটা কাজ শুরু করে দিয়েছে। এরপর হঠাৎ করেই নাকি সুব্রত খুব উত্তেজিত হয়ে পড়ে। সে তার বাবার গলা চেপে ধরে। অনেক কষ্টে সুব্রতকে সেখান থেকে সরানো হয়। এরপর সে অঘরি কিছু মন্ত্র পড়ে সুব্রতর গায়ের উপর ফু দেয়, সাথে সাথে সুব্রত আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তাকে বেঁধে ফেলা হয়। কারণ হচ্ছে এরপর যখনই তার জ্ঞান ফেরে সে ভায়োলেন্ট হয়ে যাচ্ছিল এবং সে বলছিল সে মরতে চায়, তাকে কেউ আটকাতে পারবে না, সে মরবেই। সন্ধ্যার পর থেকে অঘরি তার যে কাজ সেগুলো শুরু করে। সুব্রতর বাবা এবং ভাইয়ের ভাষ্য মতে অঘরি তাদেরকে একটা সার্কেলের ভেতর বসাবার পর তিনি সেই তার সামনে কিছু মরার মাথার খুলি এবং সেই পায়ের হাড়ের হাড়টা যেটা সেটা নিয়ে আসে, সেই ভাঙা কলসিটা রাখে, আরো অনেক কিছুই থাকে। এরপর সে নিজের মতো করে মন্ত্র থাকে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় প্রচন্ড বাতাস বইছে, এমন বাতাস যে বাতাসে সুব্রতর বাবা এবং তার ভাইয়ের সারা শরীর কেঁপে কেঁপে উঠছে, এরকম ঠান্ডা বাতাস। এবং এই বাতাসটা যেরকম হঠাৎ করে এসেছিল ঠিক সেরকম ভাবে বাতাসটা আবার থেমে যায়। সুব্রত তখন বাধা অবস্থায় চিৎকার করতে থাকে এবং হাসতে থাকে বিকট স্বরে। তখন সে অঘরি চিৎকার করে বলতে থাকে যে তার অর্থাৎ সেই প্রেতটাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তার কোনো ক্ষমতা নেই এই অঘরিকে অর্থাৎ তাকে পরাস্ত করার। এরপর বিভিন্ন ধরনের কথাবার্তা চলে, মন্ত্র জপ চলে। এক পর্যায়ে সবাই বুঝতে পারে, অর্থাৎ সুব্রতর বাবা এবং ভাই যেটা বুঝতে পারে সেটা হচ্ছে তারা যে সার্কেলের ভেতর বসে আছে ঠিক সেই সার্কেলের বাইরেই কোন একটা হিংস্র জন্তু তাদের ঠিক পাশ দিয়েই ঘোরাঘুরি করছে এবং হুংকার ছাড়ছে কিছুক্ষণ পর পর, কিন্তু তারা চোখে কিছুই দেখছে না। সুব্রতর ভাই বলে যে তার কাছে হঠাৎ মনে হয় ঠিক তার পিঠের পেছনে সেই জন্তুটা এসে গরম নিঃশ্বাস ছাড়ছে তার পিঠে। তারা ভয়ে সেখানে জড়সড় হয়ে থাকে। সেই অঘরি তাদের বলে যে কোনোভাবেই যাতে তারা এই সার্কেলের বাইরে না যায়। এভাবে অনেকক্ষণ কেটে যায়। এরপর হঠাৎ করেই তারা লক্ষ্য করে যে সেই হিংস্র জন্তুর শব্দ তারা শুনতে পাচ্ছে না এবং আশেপাশের পরিবেশও অনেকটা নর্মাল এবং সেই সুব্রতর চিৎকারও শোনা যাচ্ছে না। এরপর তারা যখন অঘরির দিকে তাকায় তারা দেখে অঘরি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সেই রাতটা পুরোটা রাত সুব্রতর বাবা এবং ভাই সেই সার্কেলের ভেতরেই বসে কাটায়। এরপর মাঝরাতের দিকে অঘরির জ্ঞান ফেরে, অর্থাৎ মাঝরাতে শেষ রাতের কিছু আগে, এবং সে বলে যে সে সফল কাম হয়েছে, অর্থাৎ সেই প্রেতটাকে সে মারতে পেরেছে। এখন আর সুব্রতর সাথে আর কোনো সমস্যা হবে না। এরপর তারা সুব্রতর কাছে যায়। সুব্রত তখন ঘুমাচ্ছিল গভীর ঘুমে, শান্তির ঘুমে। তাকে ঘুম থেকে ওঠানো হয়। উঠাবার পর সুব্রতকে দেখেই তারা বুঝতে পারে যে না, সুব্রত এখন ঠিক আছে। এবং সুব্রত বলে যে সে যখন ঘুমাচ্ছিল তখনও রাত ছিল, এখনো সে রাত, ঘুম থেকে যখন উঠলো এতক্ষণ ঘুমাবার পর এখনো রাত, সে আসলে বুঝতে পারছিল না। কিন্তু মাঝখান দিয়ে যে একটা দিন চলে গেছে এবং এত কিছু হয়ে গেছে সেই সম্পর্কে সুব্রতর কোনো ধরনের আইডিয়াই ছিল না। এরপর সুব্রতকে যখন বলা হয় সুব্রত খুবই খুশি হয় এবং এরপর সে অঘরিকে সুব্রতর বাবা কিছু টাকা দিতে যাচ্ছিলেন, কিন্তু সে অঘরি সেই টাকা নেয়নি। এরপর সুব্রতর বাবা, সুব্রতর ভাই এবং সুব্রত ফিরে আসে তাদের শহরে। এরপর আর কোনো সমস্যা সুব্রতর সাথে হয়নি এবং এরপর থেকে আর কোনো আধিভৌতিক ঘটনাও সুব্রত দেখেনি। কিন্তু
তার জীবনের প্রথম যে আধিভৌতিক ঘটনা সে দেখেছে এবং সেটা তার জীবনে যে পরিমাণে এফেক্ট নিয়ে এসেছিল সেটা সে কখনো ভুলতে পারবে না। সবকিছু ঠিক থাকলে সুব্রত খুব দ্রুত বিয়ে করছেন, তার বিয়ের ডেট পড়ে গেছে। আমরা সুব্রতকে শুভেচ্ছা জানাই তার নতুন জীবনের জন্য। এটাই ছিল সুব্রতর জীবনে ঘটা ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে আরেকটি ঘটনা শেয়ার করব। এই ঘটনা আমার নিজের ঘটনা, অর্থাৎ আমার নিজের সাথে ঘটেনি, আমার আশেপাশে ঘটা ঘটনা, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেকবারই বলেছি যে আমার ছোটবেলা কেটেছে বা আমার জীবনের প্রায় 30 থেকে 32টা বছর কেটেছে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ায়, আশুগঞ্জের হাউজিং কমপ্লেক্স, আশুগঞ্জ সার কারখানা, সেখানে আমরা যে বিল্ডিং এ থাকতাম সেই বিল্ডিংটা ছিল 5 তলা, দুই পাশে 2 ফ্ল্যাট, অর্থাৎ প্রায় 10টা ফ্ল্যাট, 10টা পরিবার আমরা একটা বিল্ডিং এ থাকতাম। আমরা থাকতাম 4 তলায়। আমাদের ঠিক পাশে যে ফ্যামিলিটা ছিল সেই ফ্যামিলিতে 2 মেয়ে ছিল। সেই 2 মেয়ের মধ্যে একজন ছিল আমার থেকে বড়, আমি তাকে আপু বলেই ডাকি, এবং তার এক বোন ছিল যে আমার থেকে ছোট ছিল। যাই হোক, যে সময়কার ঘটনা, তখন আমি খুব ছোট, আমি হয়তো ক্লাস 2-3 তে পড়ি, এবং যে আপুর কথা বলছি তিনি আমার থেকে 4-5 বছরের বড়। যাই হোক, তো আমরা এক বাসা থেকে আরেক বাসায় খেলাধুলা করতাম। আমি আমি বা আমার বোন যারা ছিল তারা আমাদের ফ্ল্যাট থেকে তাদের ফ্ল্যাটে যেতাম, বা তাদের ফ্ল্যাট থেকে, এভাবে দৌড়াদৌড়ি আমাদের সময় কাটতো। একদিন রাতের বেলা আমরা হঠাৎ করে দেখি যে সে আপুদের বাসার ভেতর থেকে লাগাবার জন্য একটা অত্যাধুনিক লক তারা লাগিয়েছে। যে বাসার ভেতর থেকে তারা যখন ঘুমায়, রাতের বেলা বাসার ভেতর থেকে তালা মেরে ঘুমায়। তো এই ব্যাপারটা সে ছোটবেলায় আমার মনের ভেতর একটা প্রশ্ন তৈরি করেছিল যে আসলে এটা কেন হঠাৎ করে বাসার ভেতর থেকে তালা মারার কি দরকার, ভিতর থেকে লাগাই দিলে তো হয়। যাই হোক, এই প্রশ্নের উত্তর আমি পেয়েছিলাম বেশ কিছুদিন পর, কয়েক বছর পর। তখন আমি ক্লাস 5-এ পড়ি। সেদিন শুনতে পাই, অর্থাৎ আমার মা চাচিরা যেটা বলছিল সেটা হচ্ছে, গতকাল রাতে আমাদের 3 তলার আঙ্কেল তিনি নাইট ডিউটি করে ফিরছিলেন। তখন রাত 3টা কি 3:30টার মতো বাজে। তিনি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন, তার কাছে মনে হচ্ছিল যে কেউ একজন সিঁড়ি থেকে নামছে। তো তিনি ধরে নেন যে কেউ নামতেই পারে, এত রাতে অনেকেই নামার কথা না, তারপরও হতেই পারে। তিনি যখন 2 তলা ক্রস করে 3 তলায় উঠবেন, ঠিক তখনই তিনি দেখতে পান 4 তলা থেকে সেই আপু চোখ বন্ধ করা অবস্থায় হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নেমে আসছে, এবং তাকে যখন ক্রস করছে তখনও তার চোখ বন্ধ। সে আঙ্কেল তখন সে আপুকে বলে, মা কোথায় যাও, এত রাতে কোথায় যাচ্ছ? কিন্তু সে আপু সে আঙ্কেলের দিকে ফিরেও তাকালো না, সে ধীরে ধীরে নেমে গেল। আঙ্কেলের মনের ভেতর একটা খটকা তৈরি হয়। তিনি বলেন, ব্যাপারটা কি, এত রাতের বেলা এই মেয়ে কই যায়, আমার মেয়ের চোখ বন্ধ। তার কাছে পুরো ব্যাপারটাই অস্বাভাবিক ছিল। তাই তিনি বাসায় না ঢুকে তিনি সিঁড়িতেই দাঁড়িয়ে থাকেন। তিনি লক্ষ্য করেন যে সে আপুটা নিচতলা পর্যন্ত নামলো, এরপর তিনি বিল্ডিং থেকে বেরিয়ে গেলেন। সে আঙ্কেল খুব দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামলেন। নিচে নেমে তিনি বিল্ডিং এর ভেতর থেকেই উকি মেরে দেখার চেষ্টা করছিলেন যে সে আপুটা কোথায় যায়। আমাদের বিল্ডিং এর একটু সামনে একটা গোল চক্কর ছিল, গোল চত্বর, সেখানে সিমেন্টের বসার জায়গা ছিল। সে আঙ্কেল দেখেন যে সে আপুটা হাঁটতে হাঁটতে সেই বসার জায়গাটায় গিয়ে বসলো, এবং তিনি লক্ষ্য করলেন যে তিনি কি করে তিনি দেখবেন। তিনি এখানে দাঁড়িয়ে থাকলেন অনেকক্ষণ, এবং তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবার পর তিনি একটা বিষয় দেখলেন, সেটা হচ্ছে সেই আপুটা পাশে কারোর সাথে কথা বলতেছে, কিন্তু পাশে কার সাথে কথা বলতেছে সেটা সে আঙ্কেল তিনি আর দেখছেন না। তো এই ব্যাপারটা প্রায় আধা ঘন্টার মতো হলো। এরপর হঠাৎ করে সে আঙ্কেল দেখলেন সে আপুটা বসা থেকে উঠে দাঁড়ালো এবং সে বিল্ডিং এর দিকেই হেঁটে আসছে। আঙ্কেল খুব দ্রুত সিঁড়ি বেয়ে, সে আপুরা থাকতো 4 তলায়, তিনি সিঁড়ি বেয়ে 5 তলার উপর গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন যে কি হয় ব্যাপারটা দেখবেন।
তিনি দেখলেন সে আপুটা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেছে। তিনি যখন 4 তলার মোড়টা কাটলেন, সিঁড়ি দিয়ে উঠলেন, তখন 5 তলার তিনি যেই জায়গায় বসেছিলেন সেখান থেকে দেখা যায়। তো তিনি দেখলেন সে আপুর চোখ এখনো বন্ধ, এবং তিনি সে চোখ বন্ধ করা অবস্থায় বাসার ভেতর ঢুকে দরজা খুলে ভিতরে ঢুকে গেলেন। সে আঙ্কেল কিছুই বুঝতে পারলেন না যে আসলে কি হইল ঘটনা। তিনি পরদিন তিনি তার ওয়াইফকে অর্থাৎ আন্টিকে বললেন। আন্টি যখন এই বিষয়টা সে আপুর মাকে বলল, তার মা ব্যাপারটা পুরাটাই মানে অবিশ্বাস করলেন, এবং সেই আন্টিকে একটু বকাও দিলেন যে কেন তিনি ভুলভাল কথা সব ছড়াচ্ছেন, কারণ এই ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগই নেই। তো যাই হোক, সেই আন্টিও চলে যান, যে আন্টি বিচার দিতে এসেছিলেন বা এই সম্পর্কে বলতে এসেছিলেন। কিন্তু সে আঙ্কেল শিওর ছিলেন যে এটা এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এই ঘটনা অস্বাভাবিক। সে আপুর বাবা যখন অফিস থেকে বাসায় আসেন, তখন সে আপুর মা তার স্বামীকে বলেন যে এই ঘটনা। তো সে আঙ্কেল তিনিও ব্যাপারটাকে বিশ্বাস করলেন না, কিন্তু তিনি মনে মনে একটা জিনিস ঠিক করে রেখেছিলেন যে তিনি রাতের বেলা দেখবেন। কারণ যেই ভদ্রলোক এই অভিযোগ করেছে বা এই কথা বলেছে, সে এই মানে অন্তত বানিয়ে কথা বলার লোক না, এটা সে আঙ্কেল জানতেন। এবং তিনি শিওর ছিলেন যে তিনি আজকে রাতে যদি কোনো অস্বাভাবিক কিছু দেখেন তাহলে তিনি শিওর হতে পারবেন। যাই হোক, সেদিন রাতের বেলা আঙ্কেল আন্টি এক রুমে ঘুমায়, এবং সে আপু এবং তার ছোট বোন তারা আর এক রুমে ঘুমায়। রাত 2:30 পৌনে 3টার দিকে সে আঙ্কেল লক্ষ্য করলেন তার সেই মেয়ে ঘুম থেকে উঠলো, নিজের রুমের দরজা খুললো, দরজা খুলে তিনি মেইন গেট খুললো, মেইন গেট খোলার পর তিনি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। আঙ্কেল পিছনে পিছনে গেলেন এবং তিনি পুরো বিষয়টাই দেখলেন, যেটা গতকাল রাতের কথা যেটা সে আঙ্কেল বলেছিল, পুরো ব্যাপারটাই তিনি দেখলেন। এরপর তিনি এটাও দেখলেন যে তার মেয়ে আবার হেঁটে হেঁটে এসে ঘুমিয়ে পড়ল। এবং পরে আঙ্কেল আন্টিকে বলেন যে সেই লোক যেই কথা বলছে সেটা 100% সত্যি, আমি গতকাল রাতে এই ঘটনা ঘটতে দেখছি। তাই পরের দিন তারা নিজেরাই চিন্তা করেন যে এখন রাতের বেলা ঘর ভেতর থেকে তালা মেরে রাখতে হবে, তাইলে আর ও বেরোতে পারবে না। সেই জন্যই তারা সেই লক সিস্টেম দরজায় লাগিয়েছিল। যেদিন রাতে প্রথমবারের মতো সেই দরজায় লক লাগানো ছিল, এবং আঙ্কেল আন্টি তাদের রুমের ভেতর দরজা বন্ধ করে চুপচাপ অপেক্ষা করছিলেন। রাত 3টার দিকে সে আপুটা তাদের ঘরের দরজার সামনে এসে নক করা শুরু করে। প্রথমে ধীরে ধীরে নক করে, বেশ কয়েকবার নক করে, কিন্তু সে আঙ্কেল আন্টি কোনো কথাই বলছিলেন না। এভাবে 5 থেকে 10 মিনিট সেটা আস্তে আস্তেই নক করছিল মেয়েটা। এরপর হঠাৎ করেই সে ধুমধাপ বাড়ি যাওয়া শুরু করে দরজায়। মনে হচ্ছিল দরজা ভেঙে ফেলবে, এবং চিৎকার করা শুরু করে, এই মেইন গেট খোলো, আমি বের হয়ে যাবো, ও অপেক্ষা করছে আমার জন্য, অপেক্ষা করছে, মেইন গেট খোলো। এভাবে আর্তনাদ করা শুরু করে এক পর্যায়ে। তো জিনিসটা এরকম খারাপ পর্যায়ে যায় যে আঙ্কেল চিন্তা করেন যে এখন যদি দরজা না খুলে এবং যদি এই মেয়েকে কন্ট্রোল করা না যায়, পুরো বিল্ডিং এর লোকজন উঠে যাবে। তিনি দরজা খুলেন, খোলার পর তিনি যখন তার মেয়ের অবস্থা দেখেন তিনি ভয় পেয়ে যান। তিনি দেখেন তার মেয়ের চুল উস্কো খুস্কো এবং সে অকথ্য ভাষায় গালাগালি করতেছে, যেটা আসলে তার মেয়ের মুখ দিয়ে আসার কথা না, বা এটা তার জানার কথাও না যে সব গালাগালি। যাই হোক, এক পর্যায়ে আঙ্কেল আন্টি তাদের মেয়েদেরকে কোনোভাবে শান্ত করেন, কিন্তু আমরা যারা পাশের ফ্ল্যাটে ছিলাম তারা কিন্তু আমরা এরকম আওয়াজ শুনেছিলাম। আমরা যখন ছোট ছিলাম হয়তো ঘুমাচ্ছিলাম, আমার বাবা মা তারা গিয়ে পরিস্থিতিও তারাও দেখেন নিজের চোখে। এরপর প্রত্যেক দিন তারা রাতের বেলা দরজা লাগিয়ে ঘুমাতেন, এবং প্রত্যেক দিন সে আপুটা এই ধরনের অত্যাচারই করত। এরপর কোন একটা পরীক্ষার শেষে যে বন্ধ পাওয়া যায় বার্ষিক পরীক্ষার শেষে, সেই বার্ষিক পরীক্ষার ছুটিতে সেই আপুরা তাদের গ্রামের বাড়ি চলে যান। সেখানে গিয়ে তারা কিছু এরকম পিট দেখান, দেখাবার পর এক পর্যায়ে সে আপু ভালো হয়, পর তিনি চলে আসেন। এরপর থেকে আর আপুর ভেতর কোনো ধরনের অস্বাভাবিকতা ছিল না, বা আপুকে যখন এইসব বিষয় বলা হতো তিনি খুব অবাক হতেন, অর্থাৎ তার এই বিষয় সম্পর্কে কোনো কিছুই মনে থাকতো না। কিন্তু তিনি বুঝতে পারতেন যে তিনি হয়তো অস্বাভাবিক কিছু করতেন, কারণ তিনি কিছু না করলে তো আসলে আশেপাশের লোকজন বলতো না। যাই হোক, এটা ছিল আরেকটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আজকে এই 2টা ঘটনাই ছিল আমাদের আয়োজন।
আমাদের এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে তা আপনারা আমাদের জানাবেন। কারণ আপনারা যদি না জানান সেক্ষেত্রে আসলে আমাদের পক্ষে মেনটেন করা সহজ হয় না, বা কোন ঘটনা কিরকম ভাবে উপস্থাপন করতে হবে বা কোন ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো আসলে আমাদের জানা হয় না। আপনাদের টেস্ট যদি আমরা না জানি সেক্ষেত্রে আসলে আমরা আপনাদেরকে এক্সাক্ট ঘটনাগুলো উপহার দিতে পারবো না। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা মেনলি আপনাদের ঘটনার উপরে নির্ভর করি আমাদের এই এপিসোডটি চালাবার জন্য। আমরা নিজে থেকে কোনো ধরনের ঘটনা বানিয়ে আপনাদের শোনাই না। তাই যেহেতু আমরা আপনাদের ঘটনার উপর নির্ভরশীল, তাই আপনারা যদি আমাদের ঘটনা না পাঠান সেক্ষেত্রে আসলে আমাদের এপিসোডটি চালানো খুব কষ্ট হয়ে যায়। এবং অনেকেই আমাদের কাছে অভিযোগ করেন যে এপিসোড কেন লম্বা করা হয় না। তার পেছনে কারণই হচ্ছে আমরা আসলে ওই পর্যাপ্ত ঘটনা পাই না, বা ওই ধরনের ঘটনা পাই না যেটা দিয়ে হয়তো আপনাদের আমরা অনেকক্ষণ বা বেশ কিছুক্ষণ ঘটনা শোনাতে পারি। আমরা জানি যে আপনারা আমাদের আহ, অনেক বড় এপিসোড চান। আমরা চেষ্টা করি অবশ্যই আপনাদেরকে সেই এপিসোড উপহার দেওয়ার জন্য। আরেকটা বিষয় যেটা আমি একটু ক্লিয়ার করতে চাই এপিসোডের শেষে, সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে বলছেন যে মহিবুল্লাহ হুজুরের ঘটনা দেন, মহিবুল্লাহ হুজুরের ঘটনা দেন। আসলে কি ভাই, আহ অন্যান্য চ্যানেলে দেখবেন যে এই ধরনের ঘটনা অহরহ আসছে, প্রত্যেক দিন আসছে। কিন্তু যারা এই ধরনের কাজ করে তারা আসলে আমাদের মতো সাধারণ জীবনযাপন করে না ভাই। তাদের নিজস্ব কিছু জীবন আছে, তাদের নিজস্ব ধরনের ব্যস্ততা আছে। তারা যদি সেই ব্যস্ততা শেষ করে সময় করতে পারেন এবং মানসিকভাবে সুস্থ থাকেন, কারণ যেসব ঘটনা তাদের সাথে ঘটে আমাদের মতো সাধারণ মানুষের সাথে ঘটলে হয়তো আমরা মানসিকভাবে অসুস্থই হয়ে যেতাম। তারপরেও যাতে, তারপরেও যেরকম তারা সবকিছু মিলিয়ে সবকিছু মেনটেন করে আমাদের ঘটনা পাঠিয়েছেন, এবং সেসব ঘটনা আমরা আপনাদের শুনিয়েছি এবং আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন, এই জন্য আসলে আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। কিন্তু আসলে তারা এরকম নিয়মিত আমাদের ঘটনা দিতে পারেন না। তা না হলে যে পরিমাণ আগ্রহ বা যে পরিমাণ বা আশা আপনাদের মহিবুল্লাহ হুজুরের ঘটনা নিয়ে, বা তিনি যদি ওইরকম ভাবেই আমাদের পাঠাতেন অন্যান্য এপিসোডে, অন্যান্য যারা ঘটনা প্রত্যেক দিন দেন, কিভাবে দেন আসলে আমরা জানি না, কিভাবে তারা প্রত্যেক দিন প্রত্যেকটা একটা ঘটনা আপনাদের শোনান। কিন্তু যারা এই ধরনের কাজ করে, বিশেষ করে মহিবুল্লাহ হুজুরের মতো লোকেরা, তারা আসলে এই সময়টা করে উঠতে পারেন না, এবং আমরা তাদেরকে চাপ দিতে পারি না ঘটনার জন্য, যেটা আপনারা বুঝবেন আশা করি। ইনশাল্লাহ আমরা আরো অনেক ঘটনা আপনাদের শুনিয়েছি যেগুলোর দর্শক চাহিদা বা লিসেনাররা আপনারা শুনতে চাচ্ছিলেন। যেমন আরিফ হুজুরের ঘটনা আপনারা পছন্দ করেন। আমরা ইনশাল্লাহ আরিফ হুজুর ঘটনা তিনি আমাদের পাঠান, তিনি যদি আমাদের অবশ্যই পাঠান, আমরা অবশ্যই আপনাদের শেয়ার করব। আসিফ মোল্লা ভাই কিছু ঘটনা পাঠিয়েছেন, তিনিও হয়তো ভবিষ্যতে আমাদের কিছু ঘটনা দেবেন, আমরা অবশ্যই তার ঘটনা প্রচার করব। ইফতিকার ভাই আমাদের ভালো ভালো কিছু ঘটনা দিয়েছেন, তার ঘটনা দিয়েই আমরা আমাদের এই শোটা শুরু করেছি। ইফতেখার ভাইও বলেছেন তিনি কিছু ভালো ঘটনা দিবেন। ইনশাআল্লাহ সেই ঘটনা যদি আমরা পাই অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব। অন্তত আমরা আপনাদের এতটুকু ধৈর্য রাখতে বলি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করি আপনাদের একটা ভালো এপিসোড উপহার দেওয়ার জন্য। তাই আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। এবং আসলে ব্যাপারটা এক্সকিউজ দেওয়ার মতো হয়ে যায়, তারপরও বলতে হয়, সেটা হচ্ছে আমরা যারা এই চ্যানেলটি চালাচ্ছি তারা সবাই খুব ব্যস্ত। শামীম ভাইয়ের কথা বলেন, আলিফ ভাইয়ের কথা বলেন, জেসি আপুর কথা বলেন। জেসি আপু খুবই অসুস্থ, আপনারা জেসি আপুর জন্য দোয়া করবেন। জেসি আপু তারপরেও আমাদের সময় দিয়ে যাচ্ছেন, এই জন্য জেসি আপুকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ব্যস্ত, তারপরও আমরা চেষ্টা করি যে আমরা আপনাদের একটা ঘটনা বা একটা এপিসোড উপহার দেব ইনশাল্লাহ। সে কারণে আপনারা হয়তো দেখবেন অনেক চ্যানেলে প্রিমিয়ার করা থাকে 2 থেকে 3 দিন আগে, আমাদের প্রিমিয়ার হয় ঘটনার কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘটনা বলতে যে নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে। তাই বুঝতেই পারতেছেন যে সবকিছুই আসলে আমাদের সবকিছু মিলিয়েই করা, সব পরিস্থিতি সামলিয়ে করা। তাই আপনারা এতটুকু ধৈর্য ধারণ করবেন আমাদের আমাদের কারণে বা আমাদের জন্য। আপনারা যেভাবে সাপোর্ট করে গেছেন সেটা অবিশ্বাস্য। আপনারা ছিলেন বলেই আমরা প্রত্যেক দিন আসি আপনাদের ঘটনা শোনাতে। কতটুকু এন্টারটেইন করতে পারি আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করি, এটাতে কোনো ভুল নেই। এবং আপনারা যাতে আরো এন্টারটেইনড হন সেজন্যই কিন্তু আমরা আর একটা এপিসোড শুরু করেছি। প্রত্যেক সোমবার রাত 11:59 আপনারা অডিও বুক ইন বাংলা শুনতে পারবেন। আপনাদের পছন্দের যদি কোনো উপন্যাস থাকে বা গল্প থাকে,
যে উপন্যাস বা গল্পগুলো আপনারা চান যে আমরা আপনাদের পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের সাজেস্ট করতে পারেন। আমরা সেই গল্প বা উপন্যাসটি আপনাদের অবশ্যই পড়ে শোনাবো। আর ইনশাল্লাহ আপনারা যেভাবে সাপোর্ট আমাদের দিচ্ছেন, এভাবে যদি আমাদের সাপোর্ট দিয়ে যান, একসময় আমাদের এই চ্যানেলটি অনেক বড় একটি পরিবারে পরিণত হবে। সেদিন আমরা সবাই একসাথে সেলিব্রেট করব। আজকে আর কথা বাড়াচ্ছি না। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আমাদের চ্যানেলটির ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করি। আপনারা একটা লাইক দেবেন, শেয়ার করবেন, এবং পরিচিত যারা আছে আপনাদের আশেপাশে তাদের মধ্যে যদি আপনারা এমন কাউকে পান যিনি ভৌতিক ঘটনা সম্পর্কে আগ্রহী বা শুনতে পছন্দ করেন বা তার কাছে ভৌতিক ঘটনা আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেই ঘটনাটি যদি আমাদের কাছে পাঠান, আমরা আপনাদের এটা শোনাতে পারি। সেজন্য আমাদের মেইল অ্যাড্রেস আছে, যেটা হচ্ছে storytellingbyshaonar@gmail.com। আশা করি আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত মানুষের কাছে শোনা ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম।